This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Anda para allá, bobo. Anda para allá. Final. ¿Qué mira, bobo? ¿Qué mira, bobo? কিউ মেরা বো কথাটা স্প্যানিশ আর বাংলা তর্জমা বোকার মতো তাকিয়ে আছো কেন। 2022 সালে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ চলছিল জানেন তো, নেদারল্যান্ডসের সাথে খুব হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচটায় জেতার পর মেজাজ হারিয়েছিলেন মেসি। মাথা এত গরম ছিল যে খেলার পর যখন ওই সাক্ষাৎকার দিচ্ছেন তখন নেদারল্যান্ডসের এক ফুটবলারকে দেখে মেসি চিৎকার করে উঠেছিলেন, কিউ মেরা বো, বোকার মতো তাকিয়ে আছো কেন। আচ্ছা, মেসি কি জানেন তার দিকেই এখন তাকিয়ে আছে আমাদের রাজনীতি, এই বাংলার শাসক বিরোধী সব কটা পক্ষ। এমনকি যে নেতারা গত কয়েক সপ্তাহ আগে পর্যন্ত মেসিকে খুব একটা ফলো টলো করতেন না, যারা ফুটবলের ধারে কাছ দিয়ে কোনোদিন হাঁটেননি, তারাও আগামী বিধানসভা ভোট পর্যন্ত মেসির ফলোয়ার হয়ে থাকবেন বলে ঠিক করেছেন। এটা কি জানেন লিওনেল মেসি পরের বছর কিন্তু বিশ্বকাপ, খেয়াল করে দেখুন। কিন্তু তিনি কি জানেন আমাদের এখানেও অনেক বড় একটা বিশ্বকাপ আছে, প্রায় বিশ্বকাপের সমতুল্য বা তার থেকেও বেশি উত্তেজনা যেখানে। দেখুন সামনের বছর মেসির বয়স হবে 39। আর্জেন্টিনার হয়ে তিনি খেলবেন কি খেলবেন না, খেলার কথা আছে, কিন্তু কিছুই তো বলা যায় না। এখন অনেকগুলো দিন মাঠে যদি নামেন, কতক্ষণ মাঠে থাকবেন, এই সব কিছুই ঠিক করবেন তিনি বা তার টিম ম্যানেজমেন্ট, এটা তো আমরা জানি মোদ্দা কথা। কিন্তু তাকে নিয়ে যে পরের বছর বিধানসভা ভোটটা এ রাজ্যে লড়া হবে, আমাদের এখানকার বিশ্বকাপ, এবং আমাদের নেতা নেত্রীরা তাকে যে মাঠে নামাবেন বলে ঠিক করে ফেলেছেন, সেটা কি তিনি জানেন? শুভেন্দু অধিকারী তো বলে দিয়েছেন যে এ রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনলে বাঙালি আবার মেসিকে দেখার সুযোগ পাবে। মানে গত শনিবার যে আশা নিয়ে তারা মাঠে গেছিলেন এবং যে আশাটা মাঠে জাস্ট মারা গেছে, সেই আশাকেই ভোটের পুঁজি করছেন বিরোধী দল নেতা। ভারত সফরে আসার আগে মেসি ছিলেন কি? তিনি ছিলেন বিশ্বকাপ জয়ী বিশ্ববিখ্যাত ফুটবলার। কিন্তু এখন তিনি কি হইলেন? আপাতত তিনি বঙ্গ রাজনীতির ঘুঁটি অথবা বোড়েও বলতে পারেন। 15 বছরের মুখ্যমন্ত্রী বাংলার পিসি গাড়ি ঘুরিয়ে মার দৌড়, চাচা আপন প্রাণ বাঁচা, গাড়ি ঘুরিয়ে পালিয়েছে 15 বছরে প্রথম। এই চোরেদের ছাড়বেন আপনি? আনুন বিজেপিকে। হায়দ্রাবাদ যদি পারে, দেবেন্দ্র ফডনবিস যদি পারে, রেখা গুপ্তা দিল্লি যদি পারে, আগামী দিনে বিজেপি আসবে। আমরা মেসিকে নিয়ে আসব, কি করে খেলা করতে হয় হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লির মতো আমরাই দেখাবো। শুভেন্দু কিরম সুষ্ঠু অনুষ্ঠান উপহার দেয় আসানসোল দেখে নিয়েছে। একটা কম্বল বিতরণ করতে গিয়ে 3 জনকে খুন করে ফেলেছিল। ও সুষ্ঠু অনুষ্ঠান বাংলার মানুষ জানে। কদিন আগে, গত বছর এই ডিসেম্বরে আসানসোলে জিতেন তিওয়ারি আর শুভেন্দু অধিকারী মিলে কম্বল দিতে গেছিল। স্ট্যাম্পেড করে এমনভাবে প্রচার করেছে, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, কোনো ভলেন্টিয়ার নেই, কম্বল বিতরণের জন্য 3 জনকে খুন করেছে। তো এ আনবে মেসিকে? হ্যাঁ, আমরা তো এখানে, আমি ব্যক্তিগত উদ্যোগে তো মার্টিনেজকেও নিয়ে এসেছিলাম, মেসিকেও আনা হবে। আনা শুধু না, খেলানো হবে। বাংলার খেলার মানের উন্নয়নের দিকে নজর দেওয়া হবে। ওই মমতা ব্যানার্জির খেলা হবে, খেলা নয়। প্রকৃতভাবে বাংলার ছেলেরা, বাংলা মানে ফুটবল, কলকাতা মানে ফুটবল, এই ইতিহাসকে ফিরিয়ে আনা হবে। দেখুন কে কি বলছেন সিরিয়াসলি বুঝতে পারছি না, কিন্তু মেসিকে যে মোটামুটি সবাই নিজের নিজের সম্পত্তি মনে করে ফেলেছেন এটা বুঝতে পারছি। কেউ মাঠে নামাচ্ছেন, কেউ খেলাচ্ছেন, কী যে হচ্ছে কে জানে। কিন্তু এখন দেখুন মরশুমটা কীরকম চলছে সেটা তো একটু খেয়াল করবেন। লিঙ্কের মরশুম এটা, মানে ওই ম্যাপিং ট্যাপিং হচ্ছে সারাক্ষণ ওই এসআইআরের কল্যাণে। যাদের নাম 2002-এর ভোটার তালিকায় ছিল না, তাদের ওই এসআইআরের পর্বে বাবা মায়ের নামের সঙ্গে ম্যাপিং করাতে হচ্ছে, বুঝতে পারছেন তো। সবাই কিন্তু ওই ম্যাপিংয়ের মধ্যে রয়েছেন, যেরকম অরূপ চক্রবর্তী দেখুন
যুবভারতীর গণ্ডগোলের সঙ্গে আসানসোলের ওই বিশৃঙ্খলাকে জাস্ট ম্যাপ করে দিলেন। হয়তো কোথাও গিয়ে সন্তরিকগুলো খুব একটা ঠিকঠাক নেই, কিন্তু তিনি শুভেন্দু অধিকারীকে আসানসোলের কথা যে মনে করিয়ে দিলেন সেটা তো বাস্তব। 2022 সালের ঘটনা, 2024 সাল বলেও কেউ ভাবতে পারেন, সে যাই হোক, নেতারা কোন সাল ভাববেন সেটা তাদের ওপর ডিপেন্ড করে। কিন্তু এইটুকুনি তো আপনাদের আমরা বলতে পারি যে 2022 সালে এই রকম শীতের সময় আসানসোলে ওই বিজেপির কম্বল বিতরণ অনুষ্ঠান ছিল। আসানসোলের প্রাক্তন বিধায়ক জিতেন তেওয়ারি ছিলেন উদ্যোক্তা। সেই অনুষ্ঠানেও বিশৃঙ্খলা হয়, ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান অনেকে এবং 3 জন পায়ের চাপে মারাও যান। এরকম বিশৃঙ্খলার উদাহরণ তো আরও আছে, খেলার মাঠে আছে, রাজনীতির ময়দানে আছে। আপনাদের মনে নিশ্চয়ই আছে যে কলকাতা একটা সময় ফুটবল মাঠে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচে কতগুলো তাজা প্রাণ গেছিল। তার জন্য তো এখনও ফুটবল প্রেমী দিবস হয়, রক্তদান হয়, বা সেটা ছেড়ে দিন, অতীতের ঘটনা। এই বছরে 2টো উদাহরণ দিই। এই বছরের গোড়ায় কুম্ভে দুর্ঘটনা হয়, আপনারা জানেন, মনে আছে। পদস্পৃষ্ট হয়ে অনেকে মারা যান। দিল্লি স্টেশনেও হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি, সে খবরও তো আপনারা পেয়েছিলেন। কুম্ভে যাওয়ার জন্য যাত্রীদের ভিড় সামলাতে পারেনি পুলিশ, আর সেইটা নিয়েই এই 2টো দুর্ঘটনার একই, না সামলাতে পারার জন্যই, পুলিশের সামলাতে না পারার জন্যই দুর্ঘটনা ঘটেছিল। এবং 2টো ঘটনা নিয়েই তৃণমূল তো বটেই, কংগ্রেস সহ ইন্ডি জোটের অন্য সদস্যরাও বিজেপিকে আক্রমণ করেছিল। এবার এই আক্রমণ করার মধ্যে কেউ কিন্তু অন্যায় কিছু দেখেননি, কারণ কোনো কারণে যদি একজন মানুষের প্রাণও যায় তাহলে দায়িত্বে যারা আছেন তাদের দিকে আঙুল ওঠাটাই তো স্বাভাবিক। তাই তো বিরাট কোহলির IPL ট্রফি জেতার পর বেঙ্গালুরুতে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যুতে পাল্টা আঙুল তোলার সুযোগ পেয়ে বিজেপি ছাড়েননি। কেউ কাউকে ছাড়ে না তো রাজনীতির ময়দানে, সেটা মৃত্যু নিয়েই হোক। কর্ণাটকের কংগ্রেস সরকারকে তাড়া করেছিল কুম্ভ নিয়ে ওই রাহুল গান্ধী সহ বিরোধী নেতাদের অবস্থান, এবং প্রশ্ন উঠেছিল যেভাবে কুম্ভের দুর্ঘটনায় কেন্দ্রের মোদী সরকার আর উত্তরপ্রদেশের যোগী সরকারের দিকে আঙুল উঠেছে, ঠিক একইভাবে কর্ণাটকের কংগ্রেস সরকারের দিকে আঙুল উঠবে না কেন? কাজে এই যে যুবভারতীর ঘটনায় শুভেন্দু অধিকারী, সজল ঘোষরা তৃণমূলের দিকে, আর তৃণমূলের অরূপ চক্রবর্তীরা ওই আগের আসানসোলের ঘটনা নিয়ে ফের বিজেপির দিকে আঙুল তুলেছেন, তার মধ্যে নতুনত্ব কিছু নেই, একেবারেই কি নেই। শনিবার যুবভারতীতে মেসি শো বাতিল হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছিলেন কুণাল ঘোষ, পরে একটা ফেসবুক লাইভও করেন, এবং 2টো ক্ষেত্রে এই কুণাল ঘোষ যার বা যাদের দিকে আঙুল তোলেন তারা তৃণমূলেরই ঘরের লোক কিনা তা নিয়ে তো প্রশ্ন উঠে গেছে। অর্থাৎ কুণাল ঘোষই হলেন সেই মিসিং লিঙ্ক যার উপর ভরসা করে শনিবারের ঘটনায় কাদের দোষারোপ করা উচিত এবং কেন করা উচিত সেই লিঙ্কগুলো সবাই পেয়ে গেছেন। মেসি আসছেন, স্বপ্নের নায়ক, মেসিকে দেখতে যাচ্ছেন, তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন তো বাকিরা মেসিকে একটু সামলে, শুধু তার নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে হাত নাড়তেন। তারা যারা এই এত দামি টিকিট কেটে দেখতে এসছেন তারা 2 চোখ ভরে দেখতেন, তো সেটা করা গেল না। এত কিসের হ্যাংলামি? এই কয়েকজনের যে আধিক্ষেতা দেখছি, এটা কিসের? এটা মেসি দেখা না নিজেকে জাহির করা? এটা কি? যারা মাঠের মধ্যে, একটা মানুষ গ্যালারিতে বসে সে কি দেখবে ওই ভিড়ের মধ্যে? কোনো পরিকল্পনা থাকবে না। মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছবার আগেই মেসিকে বেরিয়ে যেতে হচ্ছে। জল ছুঁড়েছেন কিছু দর্শক, জল ছোড়াটা হয়তো অন্যায়, উচিত নয়, আলাদা, বাট তাদের ক্ষোভটা কি করে অস্বীকার করবো? যে মানুষটা এত দামি টিকিট কেটে সকালবেলা নীল সাদা জামা পরে মেসিকে দেখবেন বলে গেছেন, তিনি যদি দেখেন ওই দূরে ওই একটা জটলা শুধু ঘুরে বেড়াচ্ছে, এই হ্যাংলাগুলো কারা? এই আয়োজকটা কে? এরা শুধু ওই টাকা তুলে দামি করে নিজেদের টাকাটাকে সুরক্ষিত রেখে অন্য জায়গা থেকে স্টাফদের এনে ঘুরিয়ে দেয়া, ইয়ার্কি মারার জায়গা পায়নি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দেখুন, কুণাল ঘোষ যাদের হ্যাংলা বলেছিলেন তারা কারা সেটা তার প্রশ্ন রয়েছে।
কুণাল ঘোষ কারুর নাম করেননি, কিন্তু যুব ভারতীতে মেসির সঙ্গে কারা ছিলেন সে তো সবাই দেখেছে এবং তা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে, সবাই জেনে গেছেন। ওই যে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস কেন মেসিকে জড়িয়ে ধরে ছবি তুলবেন, কেন শুভশ্রী সহ টালিগঞ্জের তারকারা মেসির কাছাকাছি মাঠের মধ্যে থাকবেন, এসব নিয়ে অনেকে অনেক প্রশ্ন করছেন, মিম হয়েছে, ট্রোলড হচ্ছেন। কিন্তু সব থেকে বড় প্রশ্নটা কুণাল ঘোষই তো ওই ঘটনার সঙ্গে সঙ্গে তুলে দিয়েছিলেন। প্রশ্নটা কি? কাদের হ্যাংলামোর জন্য মুখ্যমন্ত্রীকে মাঝ রাস্তার থেকে গাড়ি ঘুরিয়ে ফিরে যেতে হলো? দেখুন, যদি রাজনীতির দাঁড়িপাল্লায় মেসির এবারের ভারত সফরকে মাপেন, তাহলে এর থেকে বড় প্রশ্ন আর কিচ্ছু নেই। কারণ মেসির সফরে রাজনৈতিকভাবে কোনো দল যদি হতাশ হয়, তাহলে সেটা তৃণমূল কংগ্রেস। আরও নির্দিষ্ট করে বললে, কোনো রাজনৈতিক মনে যদি বিন্দুমাত্র হতাশা তৈরি হয়, তাহলে সেই রাজনীতিকের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বলছি? ভাবতে পারেন এই ভোটের বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মেসির একটা ছবি, হয়তো পাস দেওয়া নেওয়া করছেন, কি অসাধারণ একটা প্রচারের সুযোগ হাতছাড়া। এবং তার থেকেও বড় কথা, এই ঘটনার একদিন আগে, মানে মেসি কলকাতায় নামার একদিন আগের থেকে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরোচ্ছিল কলকাতায় আসছেন মেসি। কারণ মেসি যেখানে যান সেটাই তো খবর হয়। এবং সেখানে যে একটা বিশাল মূর্তি টুর্তি হয়েছে, সেটা কীরকম দেখতে, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া অনেকে আয়োজন, মানে বিভিন্ন রকম আলোচনার আয়োজন করেছেন। কিন্তু বিদেশে সে সমস্ত কিন্তু লেখা হয়নি, তারা অত কিছু জানেন না। তারা ধরে নিয়েছেন যে মেসির মূর্তি যখন হচ্ছে মেসির মতোই হবে, সে তো ঠিক আছে। কিন্তু তার থেকে বড় কথা, তাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল ওই মূর্তির হাইট, বিরাট লম্বা, ভারতের সবথেকে বড় এরকম একটা ফুটবলারের মূর্তি, এরকম তারা বলতে শুরু করে দিয়েছিলেন। মানে সব মিলিয়ে কলকাতা কিন্তু আন্তর্জাতিক প্রচারে পৌঁছে গেছিল। তার বদলে কি হলো? কলকাতা আবার আন্তর্জাতিক প্রচার পেল, কিন্তু সেটা একটা নেতিবাচক কারণে। সবার মুখে মুখে ঘুরল কলকাতায় মেসির অনুষ্ঠান এখানকার দর্শকদের হামলায় সম্পূর্ণরূপে ভেস্তে গেছে। আর রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্তর্জাতিক যে কলকাতার কুখ্যাতি, তার ধাক্কাটা সরকারের প্রধান হিসেবে কিভাবে এড়িয়ে যাবেন? তার খারাপ লাগবে না? এবং তারপর খারাপ লাগার তো কারণ কি কম পড়েছে? তিনি তো দেখলেন যে মেসি কলকাতার থেকে হায়দ্রাবাদে গেলেন, তেলেঙ্গানায় কংগ্রেসের সরকার, মানে তাদের ইন্ডি জোটেরই আরেকটা রাজ্য, সেখানকার কংগ্রেসি মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, তিনি তো বেশ কয়েকদিন ধরে, 6 মাস ধরে প্রায়, তিনি রেগুলার বেসিসে কিন্তু ফুটবল প্র্যাকটিস করছেন। ধরে নিয়েছেন যে মেসির সঙ্গে খেলার একটা সুযোগ পাবেন। যবের থেকে তিনি ইঙ্গিত পেয়েছিলেন, তবের থেকে নিজের ফিটনেস বাড়ানো, ওই মেসির পায়ে পাস ঠাসগুলো দেওয়া, সেটা যাতে ঠিকঠাক হয় সেই জন্য প্র্যাকটিস করছিলেন। মানে কত সিরিয়াস ভাবুন। হ্যাঁ, এই ছবিগুলো আপনারা দেখেছেন, তাতে পাসগুলো ঠিকঠাকভাবে যাননি, কিন্তু ঠিক আছে, ফুটবলের মতো পাস তো বাড়িয়েছিলেন, সেটা অন্য কারোর কাছে গেল। কিন্তু হাজার হোক, তিনি তো নিখুঁতভাবে গোটা ব্যাপারটা করলেন। তারপর আরেক বিজেপি মন্ত্রী, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, তিনিও অসম্ভব সুন্দরভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে এই মেসির অনুষ্ঠানটা করে ঠরে ফেললেন। ভাবুন, চারপাশে কত কিছু হলো, কোথাও কোনো গণ্ডগোল হলো না, এবং দুই মুখ্যমন্ত্রী ওই রেবন্ত রেড্ডি আর দেবেন্দ্র ফডনবিস তারা যথারীতি ফ্রেমবন্দি হলেন মেসির সঙ্গে, এবং এর থেকে যেটুকুনি যা রাজনৈতিক ফয়দা লোটার সেটা নিয়ে গেলেন সব জায়গায়। এরপরে দিল্লি, সেখানেও নিখুঁতভাবে হলো, রেখা গুপ্ত তিনিও ফয়দা তুলে নিলেন। কোথাও কিছু হলো না, সবাই যে যার মতো করে বিভিন্ন রাজনৈতিক বার্তা ছড়িয়ে দিলেন। কেউ ভারতের ফুটবলের জন্য কাজ করছেন, কেউ একদম সুষ্ঠুভাবে একটা প্রশাসন চালাচ্ছেন যেখানে যে কোনো ধরনের ঘটনা সুশৃঙ্খলভাবে তারা করতে পারেন, এরকম একটা বার্তা দিয়ে দিলেন। সবাই সব কিছু করে ফেললেন এবং ছবিতে তার নিদর্শন হয়ে রইল। বাদ গেলেন কে? এ রাজ্যের মুখ্যমন্ত্রী। মেসিকে ঘিরে বিশৃঙ্খলায় অনুষ্ঠান বাতিল, যুব ভারতী রণক্ষেত্র, তাকে মাঝমাঠ থেকে ফিরে যাওয়া। অর্থাৎ কুণাল ঘোষ যাদের আদেকলা আর হ্যাংলা বললেন, তারা নিজেদের স্বার্থের কথা এত বেশি মাথায় রাখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক স্বার্থ ক্ষুণ্ণ হলো। দেখুন,
এটাতে শুধু যে ব্যক্তিগত স্বার্থ তা কিন্তু না, আমি আবার বলছি, এটার সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের যে বদনাম হলো, কলকাতার যে বদনাম হলো, সেটার ভাগিদারও তো তিনি, সেটাও তো এড়াতে পারছেন না। আর মাঝখান থেকে মানে কাটা ঘায়ে নুনের চিটার মতো আঘাত করে চলেছেন বিরোধীরা। বাম কংগ্রেস প্রায় প্রত্যেক দিন মিছিল করছে, কেউ কেউ বামেরা তো মনে করে দিচ্ছে মারাদোনা আসার কথা। এবার ভোটের মুখে রাজ্যের বিরুদ্ধে পড়ে পাওয়া 14 আনা সুযোগটা তারা যে কাজে লাগাবে এটাই তো স্বাভাবিক, এবং বোঝাই যাচ্ছে রাজ্যের বিরোধীরা পরিসরটা বড় করতে শুরু করেছে। ধর্মের রাজনীতির বাইরে ইস্যু তৈরি হওয়ায় তারা একটুখানি বাম কংগ্রেসের একটুখানি ফুরসত পেয়েছে একটু জুত করে মাঠে নামার। এতদিন মাঠের বাইরে গ্যালারিতে বসে থাকতে হচ্ছিল, এবং যা সুযোগ কাজে লাগিয়ে নিচ্ছে সিপিআইএম। বিজেপি যখন আশ্বাস দিচ্ছে তারা আবার ক্ষমতা এলে মেসিকে নিয়ে আসবে, তখন বামেরা মনে করাচ্ছে তাদের আমলে রাজ্যে মারাদোনার সফরটা কতটা সফল হয়েছিল। 2008 সালে মারাদোনা যখন প্রথমবার কলকাতা আসেন তখন ক্রীড়ামন্ত্রী ছিলেন সুভাষ চক্রবর্তী। এতদিন পর তিনি কিন্তু আবার রাজনৈতিক আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছেন। এয়ারপোর্ট থেকে শুরু করে যত বড় ক্লাব আছে সমস্ত ক্লাবকে ইনভলভ করা হয়েছিল এই ক্ষেত্রে, কেউ অপাংতেও ছিল না। হাজার হাজার মানুষ লাইন দিয়ে দুপাশে দাঁড়িয়ে দেখেছে, ওবেশন দিয়েছে, রাস্তার মোড়ে মোড়ে মারাদোনার গাড়ি দাঁড় করিয়ে তাকে সেখানটাতে সম্বর্ধনা দিয়েছে। কোথাও তো এতটুকুন ঝামেলা হয়নি, কোনো জায়গাতে হয়নি। অ্যারেস্ট করা হোক যারা কালপ্রিট আছে, যারা এই কাজগুলো করেছেন, জনতাকে অপমান করেছে, তাদের অ্যারেস্ট করা দরকার, তাদের লাঠিচার্জ করা দরকার। ক্রীড়ামন্ত্রী রেজিগনেশন দিন। আসল যেটা যে একেবারে নিরাপত্তা রক্ষীরা যে ঘিরে রেখেছিল, কাদের নিরাপত্তা রক্ষী? কেন্দ্রের আর আয়োজকদের। সেই নিরাপত্তা রক্ষী যে কেউ ছবি খুলে দেখবেন তারা কলকাতায় যুব ভারতীতে রয়েছে। সেই বেষ্টনীটা কোথায় গেল বাকি 3টে রাজ্যে? সেই জন্য তো এখানে দর্শকরা স্মুথ দেখতে পেলেন। তুলনা করে দেখবেন কেন কলকাতায় বাড়তি লোক দিয়ে মেসিকে ঘিরে দর্শকদের বঞ্চিত করা হয়েছে। কার মস্তিষ্ক প্রসূত? এটা কি একটা প্ল্যান? এটা দিয়ে ভোট করবে বলেছে। আর মমতা পাশে দাঁড়িয়ে বলতো ওকে দিয়ে, উনি তো বাংলা বোঝেন না, ওনাকে দিয়ে আর্জেন্টিনিয়ান ভাষায় লিখে দিত খেলা হবে, যেটা পাশ থেকে বলা তো খেলা হবে, উল্টো খেলা হয়ে গেছে। উপরে একজন আছে ভগবান, তার মার। যারা ভাবেন রাজনৈতিক বক্তব্য রাখা অত্যন্ত সহজ, তারা জানেন না নেতাদের কত কিছু মাথায় রাখতে হয়। শনিবার তাৎক্ষণিকভাবে যুব ভারতীতে ঘটে যাওয়া ঘটনায় কিছু হ্যাংলাকে দায়ী করেছিলেন কুণাল ঘোষ, এমনকি দর্শকদেরও দোষ দেওয়ার পক্ষপাতী ছিলেন না। আর মেসিকে দেখতে না পাওয়ায় যারা দুঃখে রাগে মাঠে জলের বোতল ছুঁড়েছিলেন, তাদের প্রতি তৃণমূলের রাজ্য সম্পাদক সহানুভূতিশীল ছিলেন। কিন্তু আজ তাকে বলতে হলো কেন বাকি 3 জায়গায় যারা মেসির নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা কলকাতায় এই বেষ্টনীটা এমন একটা জায়গায় তারা তৈরি করে রেখেছিলেন যাদের জন্য মানুষজনের অসুবিধা হয়েছে। দোষ চাপানোর লক্ষ্যবস্তুটা কিন্তু তিনি আস্তে আস্তে বদলে ফেলছেন। দেখুন, সত্যি মেসির নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা বিভিন্ন শহরে আলাদা আলাদা ছিলেন কি না সেটা আমরা বলতে পারবো না, তবে এটা তো আমরা জানি কলকাতায় যিনি মেসিকে এনেছিলেন সেই শতদ্রু দত্তের উদ্যোগেই মেসি হায়দ্রাবাদ, মুম্বাই আর দিল্লিতে গেছেন। এবার প্রত্যেকটা জায়গাতেই সেখানকার রাজ্য সরকার গোটা বিষয়টার যাতে সুষ্ঠুভাবে হয় তার দায়িত্ব নিয়ে নিয়েছেন। এখানেও তাই তো ছিল। তাহলে শুধু আয়োজকের ব্যর্থতাই যদি এত বড় একটা ঘটনার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে ব্যর্থতাটা শুধু কলকাতাতেই কেন দেখা গেল? এই প্রশ্নটাও তো পাল্টা উঠবে। এবার কুণাল ঘোষের মতো বিচক্ষণ নেতারা জানেন এই প্রশ্নগুলো উঠতে পারে, তাই কি তারা এমন কিছু বিষয়ের দিকে নজর ঘোরাতে চাইছেন যেগুলোর উত্তর সাধারণ মানুষের কাছে নেই? নাকি প্রথমে তিনি একটু এগিয়ে এসে শট নিয়েছিলেন, কোনো ব্যক্তি বিশেষকে দায়ী করার চেষ্টা করেছিলেন, আর এখন দলের প্রতিক্রিয়া বুঝে, মানুষজনের মন বুঝে পাক্কা টিমম্যানের ভূমিকা পালন করছেন? কোনটা তার হয়েছে, কোনটা মনে হয়েছে বলতে পারবো না, তবে এইটুকুই বলতে পারছি বা বুঝতে পারছি, এই যে অন্য রাজ্য পারলো আর বাংলা পারলো না, এই জ্বালাটা তৃণমূল নেতাদের একটু বেশিই হচ্ছে। তাই বাকি 3টে জায়গায় মেসি ট্যুরের দিকে তারা
চোখের পলক না ফেলে তাকিয়েছিলেন, আর সেই জন্যই গোটা বিষয়টা তাদের নজর এড়ায়নি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিসের স্ত্রীও মেসির সঙ্গে সেলফি তুলেছিলেন, এবং একবার না দুবার। তৃণমূল বলছেন মেসির কাছাকাছি যাওয়া যদি অপরাধ হয়, যারা এ রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সমালোচনা করছেন তারা যেন দেবেন্দ্র ফডনভিসের স্ত্রী অমৃতা ফডনভিসের সমালোচনাও করেন। কথা হচ্ছে এ রাজ্যে যেমনটা হয়েছে তেমনটা তো মহারাষ্ট্রে হয়নি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী ছবি তুলেছেন, কিন্তু দর্শকদের নিশ্চয়ই তাতে খুব একটা অসুবিধা হয়নি। হলে দর্শকরা নিশ্চয়ই ক্ষোভ প্রকাশ করতেন, তিনিও সমালোচনা ট্রোলের কোথাও গিয়ে লক্ষ্য বস্তু হতেন, যেরকম আমাদের ক্রীড়ামন্ত্রী হয়েছেন, কিন্তু সেটা তো কোথাও হয়নি। ফলে আর কোথাও স্টেডিয়ামও ভাঙচুর হয়নি, এবং শোনা যাচ্ছে দর্শকদের একাংশ যে তাণ্ডবটা চালিয়েছিল যুবভারতীতে, যারা চেয়ার ভেঙেছে, গোলপোস্টের জাল নষ্ট করেছে, মাঠের বাইরের থেকে ফুলের টব, কৃত্রিম ঘাস সব তুলে নিয়ে চলে গেছে, বাথরুম ভাঙচুর করেছে, তারা তারা কারা? এটার জন্য এটা খুঁজতে এখন রাজ্য সরকার মরিয়া হয়ে নেমে পড়েছে তদন্ত করতে। শোনা যাচ্ছে সব মিলে 2,15,00,000 টাকার মতো ক্ষতি হয়েছে। এই টাকাটা কে দেবে এখন? আয়োজকদের কাছ থেকে জোগাড় করা হবে নাকি সরকার বহন করবে? এবার মেসিকে দেখার জন্য যারা 5,000, 7,000 বা 15,000 টাকার টিকিট কেটেছিলেন, তাদের টাকা ফেরতের ব্যবস্থা হবে কি হবে না, সেটাও তো একটা বড় বস্তু। দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যাচ্ছে, এই যে বিভিন্ন জায়গায় যে সহজ অঙ্কে রাজ্য সরকার সাধারণ মানুষের ক্ষোভগুলোকে সামাল দেন, এক্ষেত্রে অন্তত সেই রাস্তায় এক্ষুনি হাঁটতে পারছেন না। অন্যান্য জায়গায় কী হয়, তারা ক্ষতিগ্রস্ত মানুষ, সে যেভাবেই ক্ষতিগ্রস্ত হোক, হয়তো নিকটাত্মীয়ের মৃত্যুতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারপরে কি হয়েছে? সরকার হয় ক্ষতিপূরণ দিয়েছে, আর্থিক ক্ষতিপূরণ, অথবা তার পরিবারের কাউকে একটা চাকরি দিয়ে দিয়েছে, হয়তো সেটা হোমগার্ডের চাকরি দিয়েছে। এক্ষেত্রে কাকে দেবেন? সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম মিম ছড়িয়েছে, এগুলো নিয়ে না হয় আমি কিছু বললাম না, এগুলো আপনারা দেখছেন আর মুচকি মুচকি হাসছেন আমি জানি, কিন্তু সেটা তো আলাদা ব্যাপার। এক্ষেত্রে চালু ফর্মুলায় মানুষজনের মনের ক্ষোভ সামাল দেওয়া সম্ভব নয়, এটা পরিষ্কার। তাহলে কি করার দরকার? করার দরকার হচ্ছে সুনির্দিষ্টভাবে কাউকে একটা শুলে চড়ানো। তাকে শুলে চড়ানো সহজ, শতদ্রু দত্ত যিনি আয়োজক, কিন্তু তাতে কি রাজনৈতিক সুবিধা হবে? না। সুতরাং দরকার হচ্ছে যে কোনোভাবে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে আসা, কারণ 3 জন মুখ্যমন্ত্রী ফয়দা তুলে নিয়েছেন, একজন মুখ্যমন্ত্রী ব্যর্থ, এটা তো রাজনৈতিকভাবেই ব্যাখ্যা করবে সবাই, বিশেষ করে সামনে ভোট। সুতরাং ফর্মুলা নাম্বার 1, যারা ঢুকেছিলেন তাদের মধ্যে কারুর হাতে গেরুয়া পতাকা ছিল, সুতরাং এটা উদ্দেশ্য প্রণোদিত। ইতিমধ্যেই 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে, এবং তাদের হয়ে আদালতে কে গেছেন? শুভেন্দু অধিকারী। মানে গোটা বিষয়টায় রাজনৈতিক যোগাযোগ যেভাবে শাসক দল বা সরকার চাইছিল সেটা স্থাপিত হয়ে গেছে। দ্বিতীয় কারণ, ওই চারপাশে যে নিরাপত্তা রক্ষীরা থাকবেন, তারা এখানে দর্শকদের দৃষ্টি কোথাও গিয়ে আটকে রেখেছিলেন, অন্য জায়গায় আটকাননি, দোষ তাদের। হ্যাঁ, লোকজন আরও কাউকে দেখতে পেয়েছেন, ব্যাপারটা সেরকম না, ওরা থাকলে এরা কেন থাকবেন না? ফলে ওটাও নিজেদের ঘাট থেকে সরিয়ে দেওয়া যাচ্ছে। এইটাই হচ্ছে মজা। গোটা বিষয়টাকে রাজনৈতিক একটা অ্যাঙ্গেল দিয়ে দিলে গোটা বিষয়টা বুঝিয়ে দিতে কতটা সহজ হয়ে যায়। এবার পুলিশ অনুষ্ঠান না হওয়ার আসল কারণকে আড়াল করছে বলে অভিযোগ তুলে বসে আছেন শুভেন্দু অধিকারী। আর এটাকে যদি পপুলিস্ট ওপিনিয়ন বলেন তাহলে কি খুব ভুল হবে? কারণ সেদিন স্টেডিয়াম থেকে বেরিয়ে অনেক দর্শকই কান্নায় ভেঙে পড়েন, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তো বটেই, যারা অন্য রাজ্য থেকে এমনকি নেপাল থেকে এসেছিলেন, তাদের অধিকাংশের আক্রমণের কেন্দ্রে তো ছিল প্রশাসন, পুলিশ আর সরকার। এবার শুভেন্দু অধিকারীরা যদি সেই ক্ষোভটা উস্কে দেন, তাহলে মেসি না থাকলেও বিধানসভা ভোটে যে মেসিকে নিয়েই খেলা হবে সেটা তো বোঝা যাচ্ছে। দর্শকদের গ্রেপ্তার করছেন কেন? এক তো যুবক যারা
সেই যুবকদের ইমোশনকে নষ্ট করেছেন। মহামান্য প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেছেন গ্রেপ্তার বন্ধ করার জন্য, এফআইআর এর উপর স্টে চাইতে। খুব অন্যায় করছে। বেকার যুবকরা তাদের ইনকামের অর্থ, গচ্ছিত অর্থ এমনকি ধার করে নিয়ে গেছে, তারা মেসি ভক্ত, তাদেরকে উল্টে গ্রেপ্তার কেন করছেন? আর আপনার অরূপ বিশ্বাস, সুজিত বোস কেন বাইরে আছে? আপনি আগে অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করুন। এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে, এর ফলাফল কিন্তু খারাপ হবে। যদি চিউইংগাম চিবোতে চিবোতে লিওনেল মেসির সাথে সেলফি তোলার জন্য ডিপলকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন, তাকে গ্রেপ্তার করা উচিত শুভেন্দুবাবু। মহিলার নাম অমৃতা ফডনবিস। মাননীয় শুভেন্দুবাবু, আপনার মাননীয় মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবিসের স্ত্রী। যদি কারো ত্রুটি পাওয়া যায়, কোর্ট আছে তো। কিন্তু যারা গুন্ডামি করেছে, আসলে শুভেন্দুবাবুর ভয় কোথায় জানেন? গেরুয়া ঝান্ডা নিয়ে। গেরুয়া ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে যুবভারতী ভাঙচুর করা হচ্ছে। কেন? লিওনেল মেসি কি গীতা পাঠ করতে এসেছিল নাকি সল্টলেক স্টেডিয়ামে? রাজনীতির বল এখন গড়াবে, এটা বুঝতেই পারছেন সবাই কিভাবে পাস দিচ্ছেন, এবং তাদের চোখের সামনে যে গোলপোস্টটা, সেটা কোনটা সেটা আপনারা সবাই বুঝতে পারছেন। গোলপোস্টটা আপনাদের সাথে পরিষ্কার হবে 2026-এ, এবং মাঠটা সেটা যে সবুজ ঘাসের মাঠ না, রাজনীতির মাঠ, এটা আপনারা বুঝে গেছেন। শুধু একটা জিনিসই ভাবছিলাম জানেন তো, ওই দর্শকরা তো বার পোস্টের যুবভারতীর যেরকম আর কি নেট ফেট খুলে নিয়ে চলে গেছেন। শর্ট টট মারলে বল গোলে ঢুকলেও গোলে ঢুকেছে কিনা সেটা সবাই বুঝতে পারবেন তো। বলটা গিয়ে আবার অন্য কোথাও গিয়ে আঘাত করবে না তো। সেটার মধ্যে মাঝখানে যদি ওই পেছনে দর্শক যারা বসে আছেন তাদের কারোর মুখে গিয়ে রাজনীতি শর্ট করা বল লাগে, তাহলে কিন্তু তাদের আহত হওয়ার সম্ভাবনা 16 আনা। বেশিরভাগ সময় তো এটাই হয়, রাজনীতিকরা খেলেন আর তাতে আসলে ফাউল করে বসেন ওই সাধারণ মানুষকে, যারা ওই গ্যালারিতে বসে থাকেন। আপাতত যেটা হবে এই মুহূর্তে, এখন আদালত তদন্ত যা যা হয় আর কি, সেগুলো হবে। আর একটা জিনিস হবে, অপেক্ষা। এর আগে আপনাদের মনে আছে তিলোত্তমার আন্দোলন থেকে ফোকাসটা পুজোয় চলে গেছিল। যখন পুজো চলে এসেছিল, শাসক শিবির হাফ ছেড়ে বেঁচেছিল। এবারে এরকম একটা কিছু কোথাও মানে অপেক্ষা রয়েছে, এটুকুনি আমরা বুঝতে পারছি। এবং আমার ধারণা অপেক্ষাটা খুব দূরের নয়, কারণ কাল দুপুর 12টায় বাংলার এসআইআর খসড়া তালিকা প্রকাশ হবে। সবার কিন্তু আস্তে আস্তে ওই 5 জন জেলে কতদিন থাকলো, শতদ্রু দত্তর কী হলো, এসব মন থেকে সরে যাবে। কার দোষে বাংলা ভালো করে ওই মেসিকে দেখতে পেল না, কে কত টাকার টিকিট কেটে বঞ্চিত হলেন, এগুলোর থেকে অনেক বেশি লোকের উৎসাহ চলে যাবে কার কার নাম বাদ গেল, কে থাকলেন, কে শুনানিতে ডাক পেলেন, এইটা জানার জন্য। বাংলার সব মানুষের ফোকাস তার মানে শিফট হতে বাধ্য। সরকার আর শাসক কিন্তু তাই খানিকটা নিশ্চিন্তে থাকতেও পারেন, বেশি দিন অপেক্ষা করতে হলো না। তবে একদিকে নিশ্চিন্ত, আরেকদিকে দুশ্চিন্তাও তো আছে। মানে নিশ্চিন্ত থাকার উল্টো পিঠে থাকে দুশ্চিন্তা। রোববার পর্যন্ত 58 লাখের বেশি নাম বাদের খাতায়, এটা কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা গেছিল। এবার এই সংখ্যাটাতে শাসক খানিকটা নিশ্চিন্ত ছিল, কারণ হচ্ছে দেখুন 2002-এর পর আবার এই 23 বছর পর এসআইআর হচ্ছে। স্বাভাবিক নিয়মেই মোটামুটি এই 50-60 লাখ নাম, এটা যে ওই নাম পরিবর্তন, এক জায়গার থেকে অন্য জায়গায় চলে যাওয়া, বা বিবাহ সূত্রে এক জায়গার থেকে আরেক জায়গায় যাওয়া, কর্মসূত্রে বা বিবাহ সূত্রে 2 জায়গায় নাম তোলা, এ রাজ্য ছেড়ে চলে যাওয়া, বা মারা যাওয়া, মানে পৃথিবী ছেড়েই চলে যাওয়া, এই বিভিন্ন যাতায়াতের কারণে যে বিভিন্ন নাম বাদ পড়বে, সেই সংখ্যাটা যে এইরকমই 50-60 লাখের কাছাকাছি হওয়া উচিত, এটা মোটামুটি শাসক দলেরও ধারণা ছিল। ফলে তাদের এটার মধ্যে কোনো বাড়তি দুশ্চিন্তার অবকাশ ছিল না। কিন্তু আজ কমিশন সূত্রে যা জানা গেছে বা শোনা যাচ্ছে, তাতে কিন্তু দুশ্চিন্তাটা আরও খানিকটা বাড়তে পারে। কমিশন সূত্রের খবর হচ্ছে, কমিশনের সন্দেহের তালিকায় আছে অন্তত 1,70,00,000 ভোটার। এটা কিন্তু 58 লক্ষের বাইরে, অর্থাৎ 7.5 কোটি ভোটারের মধ্যে 58 লক্ষ কনফার্ম, আর ওয়েটিংয়ে প্রায় 2 কোটি। সংখ্যাটা কিন্তু বড়।
এই 2 কোটিকে যদি শুনানিতে ডাকা হয়, এবার কতগুলো গন্ডগোল হবে ভাবতে পারছেন? প্রথম কথা হচ্ছে 2 কোটির মধ্যে কতজন তাদের এই যাবতীয় যা যা তথ্য প্রমাণ সেগুলো দিয়ে তারা নিজেদের নাম ভোটার তালিকায় তুলতে পারবেন, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত, এই 2 কোটির শুনানি যদি, আবার বলছি, যদি 2 কোটিকেই ডাকে আর কি, এই 2 কোটি প্রায় এদের শুনানি করার জন্য আরও কতজন আধিকারিক লাগবে নির্বাচন কমিশনের। মানে এই সংখ্যক লোকজনকে আপাতত কিন্তু তাদের দায়িত্ব থেকে ছেড়ে এই শুনানি করার জন্য ছাড়তে হবে। এবার ছাড়ার সময় কি হতে পারে? দুটো জিনিস হতে পারে। কেউ কেউ খুব নিশ্চিন্ত মনে এলেন, এসে কাগজপত্র যা যা বানানো হয়েছে আর কি সেগুলো দিলেন, সেগুলো দেখে যারা পরীক্ষা করছিলেন তারা নিশ্চিন্ত হলেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যাদের ক্ষেত্রে নিশ্চিন্ত হলেন না, যাদের জানানো হলো না আপনার কাগজপত্রে গণ্ডগোল আছে বা এটা বিশ্বাসযোগ্য নয়, তারা কি করবেন? ভালো ছেলের মতো সবাই চুপচাপ মেনে নেবেন, এটা ভাবার খুব কারণ আছে কি? কেউ কেউ তো রেগে মেগে অনেক কিছু করে উঠতে পারেন আর কি। মানে সেটা আমরা দেখেছি বেশ কয়েকবার, ওই মুরুগান যেভাবে আক্রান্ত হয়েছিলেন প্রায় সেরকম ঘটনা তো ঘটতেই পারে। সুতরাং সেটা আবার আইন শৃঙ্খলা বজায় রাখার পরিস্থিতিতে চলে আসবে। এই মেসির এখানে আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থতার অভিযোগ উঠেছে, সেই একই অভিযোগ আবার এক্ষেত্রে যদি ওঠে, আবার সরকারের তো চাপের জায়গা তৈরি হয়ে যাবে। সুতরাং সেই নিরাপত্তার ব্যবস্থাটা করতে হবে। এর মধ্যে মুরুগান আবার চিঠি যে লিখেছিলেন তিনি আক্রান্ত হওয়ার পর, সেখানে তো এই যাবতীয় যে পর্যবেক্ষক আছেন এখন সব মিলিয়ে 18 জন, এদের হাতে ম্যাজিস্ট্রেটের সমতুল্য ক্ষমতা দেওয়ার দাবি জানিয়েছিলেন। এবার সেই দাবি মেনে তাদের হাতে এরকম ক্ষমতা দেওয়া হোক বা যাই হোক, আপাতত তাদের নিরাপত্তার ব্যবস্থা তো করতে হবে। সেখানে আবার যদি কেউ কারোর হয়তো মনে হতে পারে আমি কেন দেখাবো, কাগজ দেখাবো না, আমি আছি, আমি থাকবো, আমাকে রাখতেই হবে, এরকমও কারোর মনে হয়, জানেন তো, মা বাড়ি আবদার গোছের আর কি। এবার তারা যদি সেই মানে একটু জোর জুলুম করে ঠোরে বসেন আর কি, সেটাকেও তো সামলাতে হবে। সামান্য চাপ যে তৈরি হবে সেটা তো সবাই বুঝতেই পারছেন। এই সামান্যটা কখন যে অসামান্য হয়ে যাবে এটাও কিন্তু কেউ জানেন না। এবার এইটা আপাতত একদিকে লক্ষ্য এবং দুশ্চিন্তা সরকারের জন্য, আর অন্যদিকে দুশ্চিন্তা হচ্ছে এই 2 কোটির মধ্যে যদি বেশ কিছু সংখ্যক বাদ যেতে থাকেন তাহলে দুটো সমস্যা। দেখুন, যে ভোটাররা বাদ যাচ্ছেন, মানে ধরুন এই 58 লক্ষ এবং ওই প্রায় 2 কোটির থেকে আরও বেশ কিছু নাম বাদ গেল ধরে নিচ্ছি, সেই সংখ্যাটা যদি 1 কোটির ওপরে চলে যায়, তাহলে এই যাদের নামগুলো বাদ যাচ্ছে তারা সবাই তৃণমূলেরই ভোটার এরকম ভেবে নেওয়ার তো খুব একটা কারণ নেই। যারা স্বাভাবিক নিয়মে বাদ যাচ্ছেন, অর্থাৎ এই যারা ওই আপাতত আর কি যারা মারা গেছেন, যারা অন্য জায়গায় চলে গেছেন, যারা বিয়ের পর 2 জায়গায় নাম তুলে বসে আছেন, এরকম বিভিন্ন কারণে 2 জায়গায় নাম তুলে বসে আছেন, যারা এই রাজ্য ছেড়েই চলে গেছে, এই যে বিরাট একটা সংখ্যক, তার মধ্যে সব শ্রেণীর ভোটার থাকতে পারে। এবার আপনি বলতেই পারবেন যে এদের নামগুলো ভোটার তালিকায় রেখে দেওয়া হয়েছিল, তার একটাই মাত্র কারণ এরা আসবেন না এবং তার জায়গায় অন্য কেউ ভোট দেবেন, মানে ভূত। এবং ভূতেরা সচরাচর একটু শাসক প্রেমী হয় যুগে যুগে, এরকমই শোনা গেছি আমরা। কিন্তু তার বাইরেও তো একটা জায়গা আছে। জায়গাটা হচ্ছে যে দেখুন, প্রত্যেকটা জায়গায় 100% ভোট তো পড়ে না, তাই না? ফলে এই যে সংখ্যক ভোটার যাদের নামটা বাদ পড়ছে, স্বাভাবিক নিয়মেই ওই না ভোট পড়াদের মধ্যে তারা থাকতে পারেন। ফলে সেক্ষেত্রে এই আপাতত খুব একটা কেউই ক্ষতিগ্রস্ত হবেন না, যেরকম ছিলেন, যে যেখানে ছিলেন সেরকম থাকবেন। কিন্তু যদি সেগুলোর থেকে একটা বড় অংশ, যেটা বিজেপি অভিযোগ করছে, যে এই যে ভুতুরে ভোটার টোটার আছে, এদের পুরো ফয়দাটাই শাসক দল পেত, তাদের এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে শাসক দলের সমস্যা। আবার ধরুন ওই 1 কোটির ওপরে যদি বাদ যাওয়া ভোটারের সংখ্যাটা চলে যায়,
তাহলে শুভেন্দু অধিকারীর তো পোয়া বারো, কারণ প্রথম থেকে তিনি 1 কোটির ওপর 1.5 কোটি অবধি উঠে গেছেন আর কি। এবার তিনি যা বলছেন তিনি তো বাকসিদ্ধ পুরুষ বলে সবাই কাছে প্রতিষ্ঠিত হয়ে যাবেন। এবার তাতে তার ব্যক্তিগত ওয়েটেজ, রাজনীতির বাজারে ওজনটা কতটা বাড়বে সেটা একদিকে, আর দ্বিতীয়ত তার কল্যাণে তার দলের অর্থাৎ বিজেপিরও একটা বাকসিদ্ধ বলে একটা ব্যাপার হবে, যে তারা ঠিকভাবে পুরো বিষয়টা জানছে, বুঝছে, তারা যেটা চাইছে সেটাই হচ্ছে। এটা একটা মনস্তাত্ত্বিক বিরাট বড় সুবিধা আছে এতে, কিন্তু তাদের ভোটাররা বা তাদের সদস্য সমর্থক যারা আছেন আর কি, তারা কিন্তু অনেক বেশি উৎসাহিত হবে, বুঝতে পারছেন? দেখুন, আপাতত যা শুনছি তাতে অন্তত 85 লক্ষ ভোটারের বাবার নামে গন্ডগোল ধরা পড়েছে, মানে প্রায় 1 কোটি। এরা কিন্তু ওই নো ম্যাপিংয়ের বাইরে, মানে যে নো ম্যাপিং মানে যে 30 লক্ষ ভোটার যাদের 2000-এর তালিকার সঙ্গে কোনো লিঙ্কই খুঁজে পাওয়া যায়নি, এই 85 লক্ষ এই সংখ্যাটা তার বাইরে। 30 লক্ষকে শুনানিতে ডাকা হবে, কিন্তু 85 লক্ষ এদের ফের পরীক্ষা হবে। মানে এদেরকে যেমন খুঁটিয়ে দেখা হবে তেমনই এদেরকে প্রমাণ দিতে হবে এরা খাঁটি। অনেকেই বলছেন পরীক্ষাটা আসলে শাসকের, আর বিরোধীরা বলছে এরা ফেল করা মানে শাসকও ফেল। দুশ্চিন্তা এখানেই শেষ নয়, এরা ছাড়াও সন্দেহের তালিকায় আছে 13 লাখের মতো ভোটার যাদের বাবা মা সেম। সন্দেহের তালিকায় রয়েছে 12 লক্ষের মতো নাবালক বাবা, হ্যাঁ নাবালক বাবা মানে যারা ওই 15 বা তার থেকে কম বয়সেই বাবা হয়ে গেছে। 6 সন্তানের বাবা রয়েছেন 24 লক্ষ, এরাও সন্দেহের লিস্টে। মানে বিভিন্ন ক্যাটাগরি মিলিয়ে আমি এই 2 কোটির কথাটা বললাম, আরেকবার ভেঙে আপনাদের শুনিয়ে দিলাম, যে যদি আপনাদের মনের মধ্যে কোনো রকম সংশয় জাগে। বুঝতে পারছেন? তাহলে কীরকম একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি, টান ব্যাপার। কিন্তু এর মধ্যে মেসির কথা খুব বেশিক্ষণ মনে থাকবে? এর মধ্যে আবার বিরোধী দল নেতা একে ব্রেকফাস্ট বলছেন, এরপর নাকি লাঞ্চ আর ডিনারেরও ব্যবস্থা হবে। কি হবে না হবে জানি না, তবে একটা কথা স্পষ্ট বুঝতে পারছি, কাল থেকে রাজনীতি আর রাজনীতিক অনেকেরই খাওয়া নাওয়া ঘুম সব লাটে উঠতে চলেছে, এবং তাদের কল্যাণে আপনার আমার মতো বহু ভোটারেরও ঘুম যে চোখ থেকে উড়ে কোথায় চলে যাবে আপনাদের মনে হতেই পারে। ঘুম আসে না, ঘুমও স্বার্থপর। আর সবে সকাল ব্রেকফাস্ট হবে, কালকে লাঞ্চ হবে, তারপরে চা খাবে বিকালে, তারপর ডিনার হবে, তারপর তো 14 ফেব্রুয়ারি। মাইক্রো অবজারভার না থাকলে, ওয়েবকাস্টিং ক্যামেরা না থাকলে সুষ্ঠুভাবে হতে পারে না। অন্তত সব ব্লকে হবে না, এখানে করে নেব। এখানে করতে এলে চামড়া তুলে দেবে পাবলিক, অন্য জায়গায় পারবে না, মারপিট করবে, কুচবিহারি করবে, সাউথ চব্বিশ পরগনা করবে। 2002 সালের তালিকায় যাদের নাম রয়েছে, বা 2002 সালের তালিকায় যাদের পরিবারের কোনো লোকের নাম রয়েছে, তাদের নাম যদি কোনো অছিলায় বাদ দেওয়ার চেষ্টা করা হয়, বিজেপি আগুন নিয়ে খেলছে। বহু ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন, ভোটার লিস্টে গুচ্ছ ভুল থাকে, তাই জন্য আপনার নাম বাতিল হয়ে যাবে। এই অসভ্যতম বাংলার মানুষ মেনে নেবে? পথে আর কি নামবেন বলুন, পথে বসবেন। এবার দেখুন, যা মোটামুটি হয়েছে, মানে এই 2 কোটি গরমিল আর 2.5 কোটি ধরে নিচ্ছি, ওই 58 লক্ষকে মিলিয়ে এই সব সংখ্যাটা যেটা গন্ডগোল আর কি, সেটার থেকে যদি অর্ধেকও হয় তাহলে কিন্তু মোটামুটি শুভেন্দুবাবু আপনি পাস করে গেলেন। কিন্তু বাকি যাদের নামগুলো সমস্তর মধ্যে রয়েছেন তারা পাস করবেন কতটা, সেটা এখন বড় প্রশ্ন। তাদের টেনশন সেটা নিয়ে। আর একই সঙ্গে আরেক দলের মধ্যে টেনশন রয়েছে। এই প্রথমবার কিন্তু পরীক্ষার মুখে বিএলওদের সঙ্গে সঙ্গে তাদের ওপরতলার অফিসাররাও পড়তে শুরু করেছেন। এর আগে এনুমারেশন ফর্ম দেওয়া, ফিল আপ করানো আর কালেক্ট করেছিলেন বিএলওরা, তারপর ডিজিটাইজেশন হয়েছে। এবার আবার তাদের সন্দেহভাজন যারা রয়েছেন তাদের বাড়ি গিয়ে পরীক্ষা করতে হবে। এটাও কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার, কারণ এবার আরও কড়া মার্কিংয়ে তাদের এই পরীক্ষাটা করতে হবে এবং অনেক বড় প্রতিবন্ধকতার সামনে পড়তে হবে। আপনি ধরুন ঠিক করে ফেলেছেন কারোর নামে গণ্ডগোল আছে বা কেউ সন্দেহভাজন, এবার যাও মানে এটা তো বুঝিয়ে দেওয়া, এই যাওয়াটাই নির্দিষ্ট করে দেবে যে আপনি সন্দেহভাজন। আপনি সন্দেহভাজন এটা যদি আপনি জেনে যান, আপনার মধ্যে তো একটা প্রতিবন্ধকতা তৈরি, রেজিস্ট্যান্স তৈরির একটা আগ্রহ জন্মাবে।
কাজটা কিন্তু কঠিন হতে চলেছে। এবং তার সাথে কোন বিএলএ মানে শাসক দলের বা অন্য দলের প্রতিনিধিরা যে যার যেখানে শক্তি বেশি আর কি, তারা কতটা এবার সহযোগিতা করবেন সেটাও কিন্তু বলাটা মুশকিল। এই প্রথম রাউন্ডের খেলাতেই কিন্তু বিএলওদের অবস্থা বেশ কঠিন হয়েছিল। দেখুন, শারীরিকভাবে মানসিকভাবে কেউ আত্মহত্যা করেছেন, কেউ অসুস্থ হয়েছেন, মারা গেছেন, বুঝতে পারছেন। তার পরের রাউন্ড মানে এবার যেটা হবে সেটা তো আরও কঠিন। আবার এর পরের যারা রয়েছেন তারা যারা এদের শুনানি করবেন তাদেরও তো সরাসরি কত কঠিন জায়গায় পৌঁছতে হবে সেটা আপনাদের বললাম। মঙ্গল কোর্টেই বাবা ছেলের বয়সের ব্যবধান 5 বছরের কম এরকম দেখা গেছে। এবার এদের নিশ্চয়ই ডাকা হবে আর কি। এবার ভাবুন, এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনকে যারা এর পরের ধাপটা দেখবেন, শুনানি করবেন, তাদের সামলাতে হবে। 5 বছর মানে তার কম ব্যবধান, মানে 4 বছর বয়সেই কেউ বাবা হয়ে গেছে। এটা এনুমারেশনে ধরা পড়েছে, মানে বিএলওদের নজর এড়িয়েছে, তারা ওখানে প্রশ্ন তোলেননি। এবার প্রশ্ন তোলার বিষয়টা তারা ছেড়ে রেখে দেয় পরের রাউন্ডের জন্য। কিন্তু যদি সেটাই আবার তাদের ঘাড়ে এসে পড়ে, বলা হয় বাড়ি গিয়ে যাচাই করো, ওই শুনানির আগে এই কাজটা শেষ করো, তাহলে তো মুশকিল। আজ নির্বাচনী সংস্কারক টিএন সেশনের একটা কথা মনে পড়ছে। টিএন সেশন একবার বলেছিলেন, ভোটার তালিকা তৈরির সময়ই ভোটে জেতা বা হারাটা নির্ধারিত হয়ে যায়। অনেকেই বলছেন 9-এর দশকের পর এবারের এসআইআরই সব থেকে বড় নির্বাচনী সংস্কার। এবার কমিশন নিবিড় সংশোধনে ব্যস্ত হয়েছে। বাকি পক্ষরা সবাই যে যার মতো করে ওই নিবিড়ভাবে রিভিশনটা করে নিতে ব্যস্ত। আজ সেরকম একটা রিভিশন হলো নবান্নে। খাতায় কলমে সরকারের সাথে ইমাম মোয়াজ্জেমদের বৈঠক, কিন্তু বিরোধীদের কাছে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংখ্যালঘু প্রতিনিধিদের বৈঠক। কি শোনা যাচ্ছে জানেন? ওই বিশ্ব ইজতেমা যাতে শান্তিপূর্ণ আর নির্বিঘ্নে হয় সেই কারণে এই বৈঠক। আরও একটা বৈঠক আছে গঙ্গাসাগর মেলা নিয়ে, সেটাও শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে শুনলাম। আর আপনাদের এই দুটো মানে বৈঠক দুটো একই জায়গায় একই ধরনের নির্দেশ, তার থেকে আপনাদের মনে হতে পারে যে এই রকম সাম্যবাদী দৃষ্টি আর কোথাও দেখা সম্ভব না। এবং সরকার সব ক্ষেত্রেই ব্যালেন্স করে করে চলছে, কিন্তু এটা মানতেই হবে। এদিকেও যা ওদিকেও তা, কেউ এক্ষেত্রে বলতে পারবে না পক্ষপাত দুষ্ট তোষণ, কোনো কিচ্ছু বলা চলবে না। আসলে সরকার জানে এই মেসি বিভ্রাটে ফুটবল প্রেমীরা ক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু ইজতেমা বা গঙ্গাসাগর এতে কোথাও যদি গণ্ডগোল ঘটে তাহলে তো দুয়ারে বিপদ বটেই। কোথাও যদি এই পক্ষপাতের অন্তত পাশাপাশি এগুলো যখন চলে, তখন এই পক্ষপাতের বিষয়টা যদি আসে, তোষণেরটা যদি আসে, এই ভোটের বাজারে এইগুলো কিন্তু খুব গোলমেলে বিষয়, জানেন তো, উধার হয়ে যায় সব হিসেবগুলো। দেখুন, এই যে বৈঠকগুলো হয়েছে এর অভিঘাতটা কোথায় গিয়ে পড়ছে? বিজেপির ওপর। তাই নবান্নের প্রতিক্রিয়ার বদলে প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দল নেতা বলেই দিয়েছেন যে উত্তরপ্রদেশের মতো এখানেও সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেবেন না। মানে এখন পর্যন্ত যে 58 লক্ষ নাম বাদ যাচ্ছেই বলে শোনা যাচ্ছে, তাতে শোনা যাচ্ছে যে কলকাতা বন্দরে 64,000 ভোটার রয়েছেন। তো মজাটা কি জানেন? যে সংখ্যালঘুদের ভোটের আশা ছেড়েই দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিমকে হারাতে সেই সংখ্যালঘুদের ভোটটাকেই পাখির চোখ করেছেন তিনি। এটাই এই মুহূর্তের সব থেকে ইন্টারেস্টিং বিষয়। আমরা সংখ্যালঘুদের বলি, মোদিজিকে দেখে উন্নয়নের জন্য ভোট দাও। 4 কোটি মুসলমান থাকে উত্তরপ্রদেশে, কারোর কোনো ক্ষতি হয়নি, কেউ ডিটেনশন ক্যাম্পেও যায়নি, কারো ধর্ম আছো তারপরেও ভোট দেয় না। সেই জন্য তো বলি, জাত পাত কি করো বিদায়, হিন্দু হিন্দু ভাই ভাই। ওরা যেটা ভাবে নাম বাদ দিয়ে হারাতে পারবে, কোর্ট এলাকার থেকে বিজেপির এরকম কেউ জন্মায়নি এখনো যে ফিরহাদ হাকিমকে হারিয়ে দেবে। ওকে মুসলিমরাই হারাবে, চিন্তা করবেন না, মুসলিমরাই হারাবে। আচ্ছা, এসআইআর ঘোষণার পর মতুয়াগড়ে সবার আগে ছুটে গেছিল কে? মমতা বন্দ্যোপাধ্যায়, মনে আছে নিশ্চয়ই। ওই ঠাকুরবাড়ি না গেলেও ঠাকুরবাড়ির প্রসাদ পেতে পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কারণ তৃণমূল জানে মতুয়াদের সব থেকে বেশি প্রতিশ্রুতি দিয়ে রেখেছে বিজেপি।
এবার প্রতিশ্রুতি পূরণ না হলে বিজেপির ভোট তৃণমূলে শিফট হবে। তৃণমূল এটা ভেবেই মতুয়াগড়ে জল মাপছে। বিজেপির প্রতিশ্রুতিটা কি? ভোটার তালিকায় নাম উঠবে মতুয়াদের। এর জন্য প্রথমে কি বলা হয়েছিল? বলা হয়েছিল নাগরিকত্বের আবেদন করলেই নো চিন্তা ডু ফুর্তি, মানে আবেদন করলেই ভোটার। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছিল আবেদনের নথি তো দূরের কথা, সিএতে নাগরিকত্বের সার্টিফিকেটও ভোটার তালিকায় নাম তোলার মাপকাঠি নয়। তবে হ্যাঁ, পাশাপাশি সুপ্রিম কোর্ট তো এটাও স্পষ্ট করেই বলেছে এই সিএতে নাগরিকত্বের শংসাপত্র পাওয়ার পর ভোটার তালিকায় নাম তুলতে হবে। ফলে কাল থেকে নতুন ভোটাররা ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। এবার যাদের 18 বছর হলো তারা শুধু নয়, যারা এইভাবে সিএর মাধ্যমে নাগরিকত্ব পেলেন তারাও জানুয়ারির থেকে নাম ট্রান্সফারের আবেদন শুরু হবে। আর পূর্ণাঙ্গ ভোটার তালিকা ওটা প্রকাশ হবে 14ই ফেব্রুয়ারি, মানে হাতে আর ঠিক 2 মাস। এই 2 মাসে বিজেপির প্রতিশ্রুতি মতো সংখ্যাগরিষ্ঠ মতুয়াদের নাম ভোটার তালিকায় উঠে যাবে কি? এইটা কিন্তু বড় প্রশ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বাংলা সফর শুরু করছেন এই মতুয়াদের দিকে তাকিয়েই। আগামী 20শে ডিসেম্বর নদিয়ার তাহেরপুরে নেতাজি পার্কের মাঠে আসছেন প্রধানমন্ত্রী। কিন্তু তিনি এসে কি বলবেন? ভোটার তালিকায় নাম ওঠার গ্যারান্টি দেবেন? ওটা তো ইতিমধ্যে শান্তনু ঠাকুরই দিয়ে রেখেছেন, তাহলে আর নতুন কি বলবেন? যেটা করতে হবে বা যেটা বলার ব্যবস্থা করতে হবে সেটাই এখন তাই তড়িঘড়ি শুরু হয়েছে। হু হু করে সিএ সার্টিফিকেট আসা শুরু হয়েছে। অর্থাৎ প্রতিশ্রুতির দরকার নেই, প্রতিশ্রুতি পূরণের বার্তাটা এবার প্রধানমন্ত্রী দিতে পারবেন। দেখুন, যারা নাগরিকত্ব পাচ্ছেন তাদের এবার ভোটার তালিকায় আবেদন করতে হবে। এটা প্রধানমন্ত্রীর সফরের আগে বিজেপিকে স্বস্তি দিচ্ছে, কিন্তু অস্বস্তির জায়গাটা ওটাও মজুদ আছে। গত 2 মাসে কত মতুয়া আবেদন করেছিলেন? সূত্রের খবর হচ্ছে মেরে কেটে 1 লাখ। এবার বাংলায় মতুয়ার সংখ্যা কত? অন্তত 1.25 কোটি, মানে 1%ও নয়। মানে কত শতাংশ এখনো আবেদন করেননি অথচ নাগরিক হতে চান, এটা বুঝতে পারছেন? এবার এরা করেননি বলে তারা নাগরিকত্ব পাচ্ছেন না, এটা তো সোজাসুজি বলে দেওয়া গেল। কিন্তু এরা যে নাগরিকত্ব এখন পাচ্ছেন না, এর ফলে যে ভোটার তালিকায় থাকছেন না, এবং সবথেকে বড় কথা এরা আপাতত যে এখনও ওই নাগরিকত্ব নিয়ে সংশয়ে থাকছেন, দুশ্চিন্তায় থাকছেন, এটাই তো বাস্তব। এটা কোথাও গিয়ে বাড়তি চাপে ফেলে দেবে না তো? এবং তারপর অন্য একটা জিনিস দেখুন, এই যে 1 লক্ষ আবেদন করেছেন, এর মধ্যে সিএ সার্টিফিকেট কতজন পেলেন? এখন পর্যন্ত যা জানা যাচ্ছে 3,500 মতুয়া নাকি সার্টিফিকেট পেয়েছে। এবার 1 লাখে 3,500, তাহলে 1.25 কোটিতে কত? ঐকিক নিয়মেও অস্বস্তিটা লুকিয়ে রাখা যাচ্ছে কি?